হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে থেকে আমরা আবার কন্টেন্ট দেওয়া শুরু করব। তা আজকে আমরা এইচএসসি পড়াশোনা করব, ঠিক আছে? এইচএসসি তে পড়াশোনা করব, সেটা হচ্ছে নিউটনের মেকানিক্সের কৌণিক গতি নিয়ে পড়াশোনা করব। কৌণিক গতি কি? আমরা তো সবসময় রৈখিক গতি নিয়ে পড়াশোনা করি। তা নিউটনের মেকানিক্সের একটা পার্ট আছে, সেটা হচ্ছে কৌণিক গতি। তা কৌণিক গতি নিয়ে আজকে আমরা আগাবো, ঠিক আছে? তা যেহেতু কৌণিক গতি সবার আগে আমাদের কি নিতে হবে? বৃত্ত নিতে হবে। বৃত্ত ছাড়া কৌণিক গতি বোঝা একটু কষ্টসাধ্য। ওকে, তা সবার আগে আমাদের কি নিতে হবে? বৃত্ত নিতে হবে, কারণ বৃত্ত নিয়ে আমাকে কাজ করতে হবে। আর একটা ব্যাপার, বৃত্তের শুধু বৃত্ত নিলে হবে না, বৃত্তের সাথে নিতে হবে কি? বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা এই পাশে রাখি, তাহলে বোঝাতে সুবিধা হবে। ওকে, আচ্ছা। তা আমরা জানি যে এখানে বৃত্তর সাথে বৃত্তের ব্যাসার্ধ আছে। এখন কথা হচ্ছে, আমি যদি এখানে কোনো একটা বস্তু রাখি আর এই বস্তুটা স্মরণ ঘটায়, স্মরণ ঘটানো মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, তাই না? তা এই বস্তুটা স্মরণ ঘটাই বৃত্তের স্পর্শ বরাবর, মনে করো বৃত্তের স্পর্শ বরাবর স্মরণ ঘটালাম এইখানে। বৃত্তের স্পর্শ কোনটা? এইটা, তাই না? এখানে যদি স্মরণ ঘটাই তাহলে কি ঘটবে? আমার ব্যাসার্ধেরও স্মরণ ঘটবে না? ব্যাসার্ধেরও স্মরণ ঘটবে। ব্যাসার্ধের স্মরণ কিভাবে ঘটে? এখান থেকে এখন কই যাবে? এখানে আসবে, ঠিক তাই তো? ব্যাসার্ধ কি করবে? এখান থেকে এখানে আসলো। বৃত্তর যে একটা ইটের, মনে করো ওখানে আমি একটা ইট বেঁধে রাখছি, ওই ইটটাকে আমি ঘুরাইছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত ঘুরে আছে। এখন কথা হচ্ছে, এখানে সরাইলাম, এই জায়গাটা কি বলে? এই স্মরণের পথটাকে কি বলে? এই স্মরণের পথটাকে কি বলে? এটাকে বলে কি? চাপ বলে না? ক্লাস 9-10 আমরা পড়ছি না চাপ? এটাকে বৃত্ত চাপ বলে না? হায়ার ম্যাথে পড়ছিলাম, মনে আছে কিনা? আর মাঝে যে কোণ সৃষ্টি হয় এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? থিটা দ্বারা প্রকাশ করি। আর বৃত্তে যে ব্যাসার্ধ এটাকে কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমি চাপকে কিন্তু আমরা এস দ্বারা প্রকাশ করি। এই এসটাই কিন্তু কি? রৈখিক সরণ। আমার যে বস্তুটা স্মরণ ঘটলো, এই এস এর পরিচয় কি? এটা কি? রৈখিক রৈখিক সরণ, ঠিক আছে? আচ্ছা, অন্যদিকে আমার যে আর আছে, এটা কি? আমার ব্যাসার্ধ, এটা তোমরা জানি, কিন্তু এই থিটার পরিচয় কি? এই থিটা নট অনলি কোণ, এটাকে বলা হয় কি? কৌণিক সরণ, ঠিক আছে? আমার এখানে এস হচ্ছে আমার রৈখিক সরণ, আর থিটা হচ্ছে কৌণিক সরণ। তা রৈখিক সরণের সাথে কৌণিক সরণের সম্পর্ক কি? আমরা কি জানতাম? এস ইকুয়াল টু কি? আর থিটা। তাহলে আমার থিটা ইকুয়াল টু কি হবে? থিটা ইকুয়াল টু কি হবে? এস বাই আর। এখানে এস হচ্ছে আমার রৈখিক সরণ আর আর হচ্ছে ব্যাসার্ধ। তারপর আমি রৈখিক সরণকে যদি বৃত্তে ব্যাসার্ধ দ্বারা ভাগ করে দিই, তাহলে আমি কি পাবো? কৌণিক সরণ পেয়ে যাব, তাই তো? এখন কথা হচ্ছে, আমাদের কৌণিক সরণের কাজ শেষ। তা আমরা কি কৌণিক বেগ বের করতে হবে না? কৌণিক বেগ বের করার আগে আমরা রৈখিক বেগের কিছু জিনিসপাতি দেখব। রৈখিক বেগে কি বলছিল? রৈখিক রৈখিক বেগের ক্ষেত্রে আমরা কি জানি? ভি ইকুয়াল টু কি? এস বাই টি না? একক সময় সরণ যদি ঘটে তাহলে কি হবে? বেগ হবে। আচ্ছা, এখন যদি আমি কৌণিক বেগ বের করতে চাই, কৌণিক বেগ বের করতে গেলে আমার কি করতে হবে? কৌণিক সরণের সাথে সময় ভাগ করে দিতে হবে। কৌণিক সরণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি আর সময় তো টি দ্বারা প্রকাশ করি। এটা কি বলা হয়? কৌণিক বেগ। আর কৌণিক বেগকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি। এটা কি? ওমেগা, ঠিক আছে? এটা কি? ওমেগা। আচ্ছা, আর এটাকে কি বলা হয়? কৌণিক বেগ। কৌণিক বেগ, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কৌণিক বেগ। আচ্ছা, কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করলাম। ওকে, এখন যদি আমি খুব ক্ষুদ্রতম অংশ নেই, মানে কি? মনে করো খুব ক্ষুদ্র সরণ ঘটাইছে, কৌণিক সরণ খুবই ক্ষুদ্র ঘটাইছে, খুবই ক্ষুদ্র সময়কে ক্ষুদ্র সরণ, মানে কি? আমরা ক্ষুদ্রকে খুব ডেল থিটা দ্বারা প্রকাশ করি না? খুব যখন ক্ষুদ্র চিন্তা করি, ওটা কার সাপেক্ষে করছি? ডেল টি এর সাপেক্ষে, হলো কি? ওমেগা আসবে, ঠিক আছে? আর এখানে থিটা টেন্ডস টু 0 আর কি, খুবই ক্ষুদ্র। আচ্ছা, এই পোর্শনটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় তৎক্ষণিক বেগ। কি বলা হয় এটাকে? তৎক্ষণিক বেগ। এটা কি বলে? তৎক্ষণিক কৌণিক বেগ আর কি। আচ্ছা, কৌণিক বেগই লিখি, কৌণিক। এটা কি আমার? তৎক্ষণিক কৌণিক বেগ, মানে খুব ইনস্ট্যান্ট কিছুটা ঘটে যাওয়া, ঠিক আছে? আচ্ছা, তা আমি কি কি জানলাম?
কৌণিক বেগ জানলাম, তৎক্ষণিক কৌণিক বেগ জানলাম, কৌণিক সরণ শিখছি, রৈখিক সরণ তো আমরা জানি কি, ঠিক আছে। আচ্ছা, আমার কৌণিক সরণ শেষ, কৌণিক বেগ শেষ। এখন আসি ত্বরণের ক্ষেত্রে, এখন আসি ত্বরণের ক্ষেত্রে। আচ্ছা দাঁড়াও এখানে, এখন আসি ত্বরণের ক্ষেত্রে। ওকে, আচ্ছা আচ্ছা আগে আমরা রৈখিক ত্বরণটা দেখি। রৈখিক ত্বরণ, ঠিক আছে। রৈখিক ত্বরণটা কি? রৈখিক ত্বরণ আমরা এ দ্বারা প্রকাশ করি। এ দ্বারা প্রকাশ করলো আমরা এখানে ফর্মুলা কি লিখি? শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই টি না? এটা আমার রৈখিক ফর্মুলা, মানে রৈখিক ত্বরণের ফর্মুলা না, যে শেষ বেগকে আদি বেগ দ্বারা মাইনাস করে দিয়ে সময় দ্বারা ভাগ করলে আমার রৈখিক ত্বরণ সম্ভব। তো কৌণিক ত্বরণের ক্ষেত্রে কিন্তু সেম কাজই ঘটবে। দেখো কৌণিক ত্বরণের ক্ষেত্রে কিন্তু সেম কাজই ঘটবে। কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণের আমার শেষ বেগ কোনটা? শেষ বেগ কোনটা? কৌণিক মানে ওমেগা না, শেষ ওমেগা কোনটা? ওমেগা মাইনাস আদি ওমেগাকে আমরা ওমেগা নট দ্বারা প্রকাশ করতেছি। এখানে ভি ইউ ইউজ করতে পারি, তাই এখানে তো ওমেগা ভি আর ইউ তো বোঝা সম্ভব না। সো আমি ওমেগা ওমেগা নট, এটা কি আমার শেষের ক্ষেত্রে এটা, আর এটা কি আমার আদি, ঠিক আছে। আচ্ছা ডিভাইড বাই টি, তা ওমেগাকে ওমেগা দ্বারা মাইনাস করলে তো ঘুরে ফিরে ওমেগাই আসতেছে, ডিভাইড বাই টি ইকুয়াল টু কি? ত্বরণ বের হয়ে আসবে না, বেগ ডিভাইড বাই সময় দ্বারা। এখন কথা হচ্ছে কৌণিক ত্বরণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি, কি দ্বারা? আলফা দ্বারা, ঠিক আছে। এটা আমার কি? কৌণিক ত্বরণ। ওকে, এটা আমার কি? কৌণিক ত্বরণ। এখন কথা হচ্ছে আমরা রৈখিক বেগ দেখলাম, এখন রৈখিক বেগের সাথে কৌণিক বেগের একটা সম্পর্ক আছে। কি হবে? রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক। আচ্ছা, আমরা আমরা রৈখিক সরণ কি জানছি? এস বাই কি জানছি? এস বাই আর শিখছি না? আচ্ছা আমরা কি শিখছি? এস ইকুয়াল টু কি? আর থিটা আর শিখছি না? এখন এই এসটা কিন্তু রৈখিকের ক্ষেত্রে রৈখিক, তাই না? এই এসটা কি? রৈখিক। আর এই থিটা কি? এটা কিন্তু কৌণিকের হিসাব আসতেছে। ওকে, তা এস কে যদি আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিই, এস কে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু বেগই আসবে, তাই না? ধরো ডি ডিটি অফ এস যদি করি ইকুয়াল টু কি হবে? এখানে কি থাকবে? ডি ডিটি অফ থিটা আর, তাই না? আচ্ছা, এখন আমার ডি ডিটি এস মানে এস কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? বেগ আসে না? ওকে, বেগ আসলো। এখানে আর কিন্তু কনস্ট্যান্ট, আর কিন্তু চেঞ্জ হবে না, আর আর এর মতই থাকলো, আর কনস্ট্যান্ট যেহেতু সামনে চলে আসলো। আর থিটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ওমেগা আসে। তো এটা কি আমার রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক, রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক। ওকে, লিখে নাও, রৈখিক বেগের সাথে সাথে কৌণিক বেগের সম্পর্ক, কৌণিক বেগের সম্পর্ক। ওকে, এটা কি আমার রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক। আচ্ছা, এখন আমি যে রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের সম্পর্ক বের করতে চাই, তাহলে কি করতে হবে? আগে আমাকে রৈখিক ত্বরণটা লিখতে হবে a ইকুয়াল টু কি? v মাইনাস u ডিভাইডেড বাই t। এখন কথা হচ্ছে আমরা v ইকুয়াল টু কি জানি? v ইকুয়াল টু কি জানি? আর ওমেগা জানি না, v ইকুয়াল টু আর ওমেগা জানি না, এখন তো শিখলাম v ইকুয়াল টু আর ওমেগা জানি না। তাহলে এখানে কি হবে? আর ওমেগা মাইনাস আর ইউ যেহেতু ওমেগা নট ডিভাইড বাই টি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আর কমন নেওয়া যায়, নিলাম কমন, থাকতেছে কি? ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইড বাই টি থাকতেছে। আচ্ছা, আমার আর আর এর মতন থাকলো। আর এই পোর্শনটা কি? এই পোর্শনটা কি? আলফা না? এই পোর্শনটা কি আলফা না? ওমেগা মাইনাস ওমেগা নট ইকুয়াল টু টি, এটা কি আমার আলফা না? আমরা প্রথম স্লাইডে দেখছি না, এটাকে আমরা আলফা বলি না? কই রে, সরি, এই যে আলফা বলি না, এই যে এই পোর্শনটাকে কি আমরা আলফা বলি না? আলফা, ঠিক আছে। আর এটা কি আমার রৈখিক ত্বরণ, এটা কি আমার কৌণিক ত্বরণ, এটা কি আমার রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের একটা সম্পর্ক। আচ্ছা, এখন আমরা রৈখিক আর কৌণিকের মধ্যে কিছু তফাৎ দেখব। কি দেখব? রৈখিক
আর কার সাথে? কৌণিকের সাথে। কিছু সূত্রে কম্পেয়ার করব, ঠিক আছে? রৈখিক ক্ষেত্রে কোনো বস্তু যদি রৈখিক বরাবর চলে সেই ক্ষেত্রে আমরা কি কি লিখি? v = u + at। এই ফর্মুলা আমরা জানি না, ক্লাস 9 শিখে আসছি, প্লাস এইখানে মানে ফিজিক্স ফার্স্ট পেপার তৃতীয় চ্যাপ্টারেও কিন্তু আছে। আচ্ছা, আর এটা কি? s = u + v / 2 × t। এটা হচ্ছে গড় বেগের ক্ষেত্রে। আচ্ছা, আর কি? s = ut + ½ at²। এটা কি? v² = কি? u² + 2as। এটাকে আমরা সব রৈখিক বরাবর কোনো বস্তুর গতির চারটা সূত্র। আচ্ছা, এইটা যদি কৌণিক বরাবর হয় তখন কি হবে? এটা যদি কৌণিক বরাবর হয় কিছুই না, আমার v হয়ে যাবে ওমেগা, u হয়ে যাবে ω0, a হয়ে যাবে হচ্ছে আলফা, আর কি আছে? s হয়ে যাবে কি? থিটা। এই চারটা কনভার্ট হয়ে যাবে, আর কিছুই না। দেখো সূত্র দেখে দিয়ে বসে যাবো। এখানে v আছে না, ওমেগা = ω0 প্লাস আলফা t। তারপর কি ছিল? থিটা, s এর মান থিটা বসেছি, থিটা = ওমেগা প্লাস ω0 / কি? 2 × t, 2 × t। আচ্ছা, তারপর কি ছিল? থিটা = ω0 t প্লাস হচ্ছে কি? ½ আলফা t। তারপর কি আছে? ω² = ω0² প্লাস 2 × আলফা × কি? থিটা। ওকে, টু ইন্টু আলফা ইন্টু থিটা। একই জিনিস, দেখছো? একই জিনিস, জাস্ট এই ভি কে ওমেগা বানাই দিছে, ইউ কে ω0 করে দিছে, এ কে আমরা আলফা করে দিছি, এস কে কি করছি? থিটা করে দিছি, আর কিছু করিনি। একই জিনিস সব, একই জিনিস সব, জাস্ট একটু কনভার্ট হচ্ছে। এখন যদি কৌণিকের ব্যাপার স্যাপার আসে তখন আমরা এই ফর্মুলা ইউজ করবো, রৈখিকের ব্যাপার স্যাপার আসলে এই ফর্মুলা ইউজ করব। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখী বলে একটু কনসেপ্ট দেখবো, ঠিক আছে? এটার সাথে কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল অনেক সুন্দর একটা কনসেপ্ট আছে। ওকে, আচ্ছা, এখন দেখো আমি একটা বস্তুকে এখানে রেখে দিছি, এটা ইটকে মনে করে এখানে বেঁধে রেখে দিছি। এই বস্তুটা প্রাথমিক অবস্থায় এখানে ছিল, তারপর কি করব? অবস্থাকে চেঞ্জ করব, অর্থাৎ ঘুরানো শুরু করব, মানে বেগ প্রাপ্ত হবে, ঘুরানো শুরু করব, ঠিক আছে? তা আদি অবস্থায় এর বেগটা কোন দিকে হবে? এদিক বরাবর হবে না এর বেগ? আচ্ছা, এখন এই অবস্থাতে আমরা কয়েকটা অংশ দেখব। মনে করো এখানকার এই বরাবর বেগের উপাংশ যদি ভাগ করি, এই বরাবর কি থাকবে? ভি কস থিটাও থাকবে না? এই বরাবর বেগে যদি উপাংশ ভাগ করি কি থাকবে? ভি কস থিটা থাকবে। আর প্রাথমিক আমি আদিবেগ চিন্তা করি, আদিবেগ কত হয় হোক, ভি পরিমাণিত ছিল, তাই না? আমি যে আদিবেগ চিন্তা করি এখানে, আদিবেগ কি হবে? আদিবেগ কত এখানে? ভি ইকুয়াল টু কি? ভি এই হবে আদিবেগ যেহেতু। আর শেষ বেগ কত হবে? শেষ বেগ কত হবে? ভি cos থিটা পর্যন্ত হবে। তার cos থিটা, এখানকার cos থিটার মান কত? এই পোরশনের থিটা মান কত? 0 না, cos থিটার 0 মান কত? 1 হয়। তাহলে কি হবে? শুধু ভি হবে। তাহলে এই পয়েন্টে বেগের পরিবর্তন কত? বেগের পরিবর্তন, এই পয়েন্টে বেগের পরিবর্তন কত? বেগের পরিবর্তন কি হবে? আদিবেগ মানে শেষ বেগ হবে। তাহলে কি বেগের পরিবর্তন পাবো? তাহলে কি পাবো? আদিবেগ কত? v মানে শেষ বেগ কত? v ইকুয়াল টু কত? 0। এখানে আমি বেগের পরিবর্তন কত? 0 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমার ত্বরণ কত হবে? ত্বরণ কত হবে? এখানে ত্বরণ কি 0ই হবে, তাই না? ত্বরণ কত হবে? 0/t কত হবে? 0 হবে। এটাই তো v ছিল, তাই না? আচ্ছা, তাহলে আমার এই পয়েন্টে আমি বেগ পেয়ে গেছি। বেগ আমার কত? বেগের পরিবর্তন কত? 0। এখন আমি কি করব? যে এই পয়েন্ট থেকে আমি আরেকটা পয়েন্টে যাব। কি হয়ে যাব? মনে করো বস্তুটাকে চালনা করে এখানে আনলাম, ঠিক আছে? বস্তুটাকে চালনা করে এখানে আনলাম। তা বস্তু এখানে আসা মানে কি? এই জায়গাটা চলে আসা। এই জায়গাটা আসলে কোণের মান কত হবে? θ
থিটা হবে। আর একটা কথা বলে রাখি, এই সরণটা কিন্তু দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু আমি নিশ্চয়ই কিন্তু খুবই ক্ষুদ্রতম সরণ ঘটেছে, কারণ এখানে আমাকে এক্সপেরিমেন্টের জন্য খুবই ক্ষুদ্রতম সরণ নিতে হয়েছিল। আচ্ছা, তা এই পয়েন্টে আমার সাইন উপর দুটো উপাংশ যদি ভাগ করি, একটা কি ভি কস থিটা পাবো। আচ্ছা, এখানে একটা অন্য কালার নেই, তাহলে একটু ভালো দেখা যাবে। এখানে আমরা কি নিতে পারি, ভি কস থিটা নিতে পারি, আর এটা কি ভি সাইন থিটা। ঠিক আছে, কারণ বেগ আমার এই বরাবর, ঠিক আছে, এই থিটা আর এই থিটা সমান 71। ওকে, তা এখন কথা হচ্ছে আমার বস্তুটা যেহেতু উপরে উঠতেছে, আমি কস থিটা চিন্তা করব না, আমি নিব কার চিন্তা করব, আমি সাইন থিটা চিন্তা করব, যেহেতু আমার বস্তুটা উপরের দিকে উঠতেছে। তা সাইন থিটা চিন্তা যদি করি, একটা কথা মনে রাখো, সাইন থিটা এর ক্ষুদ্রতম মান সাইন থিটার ক্ষুদ্রতম মান কি জানো, থিটাই। ওকে, সাইন থিটার ক্ষুদ্রতম মান হচ্ছে থিটা। তা আমি যেহেতু এখানে সরণটা খুবই ক্ষুদ্র নিছি, তাহলে কি হবে, ভি সাইন থিটা এর ক্ষুদ্রতম মান কি হবে, শুধু ভি থিটা হবে, তাই না, শুধু কি হবে, ভি থিটা হবে। তাহলে এখন আমি যদি এর বেগের পরিবর্তন দেখতে চাই, তা বেগের পরিবর্তন কি হবে, বেগের পরিবর্তন, আচ্ছা শেষ বেগ কি ভি থিটা না, আর আদিবেগ কি, আদিবেগ কই ছিল, এখানে ছিল না, আদিবেগটা কি এখানে ছিল না, কত হবে, 0 হবে, তাই না। নিচে দাগ দিলাম কিসের জন্য হবে, নিচে দাগটা হবে না মুছে। ওকে, ঠিক আছে। তা এখানে ত্বরণ কত হবে, ভি থিটা বাই কি টি। তা থিটাকে ভি এর সাপেক্ষে ত্বরণ করলে কি হবে, ভি ওমেগা হচ্ছে, তাই না। ওকে, এটা কি আমার ত্বরণ পেলাম, ঠিক আছে। আচ্ছা, এখন ওমেগাকে কি লেখা যায়, অথবা ভি কে কি লেখা যায়, ওমেগা আর লেখা যায় না, ভি কে কি লেখা যায়, ওমেগা আর লেখা যায় ইনটু কি ওমেগা, বা ঘুরে ফিরে কি হয়, ওমেগা স্কয়ার আর হবে। ওকে, আচ্ছা, তা আমি এখানে কি পাচ্ছি, a = কি পাচ্ছি, ওমেগা স্কয়ার আর পাচ্ছি। আবার v = কি, সরি একবার লিখি, ওমেগা = কি v বাই r না, ওমেগা = কি v বাই r না। আচ্ছা, তো আমি এখানে ওমেগার মানটা বসে দিই, v বাই r এর হোল স্কয়ার ইনটু r। তা ঘুরে ফিরে কি থাকতেছে রে, v স্কয়ার থাকতেছে, নিচে r স্কয়ার থাকতেছে ইনটু r থাকতেছে। তা এই আর কাটা চলে গেলে কি হবে, v স্কয়ার বাই কি হবে, শুধু r হবে। এটা কি আমার ত্বরণ পাইছি না, এটা কি আমার ত্বরণ, ঠিক আছে। অথবা এটা কি আমার ত্বরণ, এটা কি আমার ত্বরণ। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এখানকার বল কত, বল কেন দরকার আমার, আমি যে বস্তুটাকে ঘোরাচ্ছি, মনে করো অন্য পেজে যাই, ধরো আমি বস্তুটাকে যে ঘোরাচ্ছি, এখান থেকে মনে করো সুতাতে মনে করো বাঁধা এই বস্তুটা, এই বস্তুর সুতার টান কি ভিতরের দিকে পাচ্ছে না, সুতার টান কি ভিতরের দিকে পাচ্ছে না, তার সুতার টান ভিতরে পাইলে বস্তুটা ঘুরতো, শুধু যদি ভিতরেই পাইতো বস্তুটা ঘুরে এখানে চলে আসতো না, এমন কি হয়, কখনই হয় না, বস্তুটা কখনোই ঘুরে চলে আসে না। মনে করো যদি সুতার টান শুধু থাকতো, শুধু সুতার টান থাকতো, এই বস্তুটা কি হইতো, এইভাবে ঘুরে আসতো না, এইভাবে ঘুরে আসতো না, ঘুরে এখানে চলে আসতো, এমন আসতো না যদি সুতার টান, শুধু সুতার টান থাকতো। বাট এইটা কেমন হয়, কখনই হয় না, এমন কখনই হয় না। কি ঘটে, এর বাহিরের দিকে একটা বল প্রয়োগ হয়, বাহিরের দিকে একটা বলও ফিল করে, এটা কি বলে কেন্দ্র বিমুখী বল। আর ভিতরের দিকে যে টানটা আছে, সুতা যেটাকে দিয়ে রাখছে, ওটা কি বলে কেন্দ্রমুখী বল। এই এফটা কি বলে, কেন্দ্র বিমুখী। আর এই পাশে বলটাকে কি বলে, কেন্দ্রমুখী, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এফ = কি জানি, এম এ, এটা জানি। তা এম ইনটু এর মান কি ছিল, ভি স্কয়ার বাই আর ছিল না, দেখো এর মান কি ছিল, ভি স্কয়ার বাই আর ছিল না, ওটা আমি বসাইছি এখানে, ভি স্কয়ার বাই আর। তো কি দিচ্ছে, এম
ভি স্কয়ার বাই আর। এটা আমার কিসের মান আসলো? কেন্দ্র বিমুখী বলের মান। হ্যাঁ, বিমুখী বল। ওকে, এটা আমার কি আসলো? কেন্দ্র বিমুখী বলের মান। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখবো, একটু ওমেগা নিয়ে আরেকটু আলোচনা করব। সেটা ছিল ওমেগা ইকুয়াল টু কি? থিটা বাই টি না? এটা তো আমরা জানি। এখন কথা হচ্ছে এই থিটাটা কি কোণ? একটা বৃত্তকে কয়টা পাই দ্বারা ভাগ করা যায়? এখান থেকে এই পর্যন্ত কত? 180 ডিগ্রি অথবা কি 1 পাই। আর এখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি? 180 ডিগ্রি ইকুয়াল টু কি 1 পাই। আচ্ছা, কিন্তু 1 লেখাগুলো এমন অবস্থা পাই বাই, তাই না? তা পুরোটা যদি ঘুরে আসে 360 ডিগ্রি ঘুরে আসে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 2 পাই লিখতে পারি না? লিখতে পারি। এখানে আমি এখানে থিটার মানটা ওটাই বসাবো। কত? 2 পাই বাই টি। এটা হচ্ছে এগুলো কতবার ঘোরার জন্য? একবার ঘোরার জন্য। তা দুইবার ঘোরার জন্য কি হবে? 2 পাই দুইবার ঘুরবে, তাই না? তিনবার ঘোরার জন্য কি হবে? 2 পাই বাই টি ইনটু কত? 3। চারবার ঘোরার জন্য কি হবে? 2 পাই বাই টি ইনটু কত? 4। n তম বার ঘোরার জন্য কি হবে? n তম বার ঘোরার জন্য কি হবে? 2 পাই বাই টি ইনটু কত? n। এই n তম বার যে ঘুরতেছে এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি বা হচ্ছে কি কম্পাঙ্ক। ঠিক আছে, এই nটাকে কি বলা হয়? কম্পাঙ্ক বলা হয়। তা ঘুরে ফিরে কি লেখা যায়? ওমেগা ইনটু কি লেখা যায়? 2 পাই n বাই টি। এখন কথা হচ্ছে এই n এর মান যদি 1 হয়, 1 হওয়া মানে কি n একবার ঘুরে আসছে। n এর মান যদি 1 হয় অর্থাৎ কি একবার ঘুরে আসছে, যদি একবার ঘুরে আসে তাহলে কি হবে? ওমেগা ইকুয়াল টু কি 2 পাই বাই টি। এখন কথা হচ্ছে এখানে বড় হাতে কি কেন দিলেন? বড় হাতে টি মানে কি? একবার ঘুরে আসা মানে কি একটা পর্যায়কাল পূর্ণ করা না? একটা পর্যায়কাল পূর্ণ করা না? একটা পর্যায়কাল পূর্ণ করা মানে কি এই টিটা কিসের মান হবে? মনে করো 2 সেকেন্ডে একবার ঘুরে আসছে, অর্থাৎ কি এই টিটা হচ্ছে পর্যায়কাল, অর্থাৎ এই টিটাও কি পর্যায়কাল। তা ঘুরে ফিরে কি লেখা যায়? টি ইকুয়াল টু কি লেখা যায়? 2 পাই বাই কি ওমেগা। এটা আমার কিসের মান আসলো? পর্যায়কাল। আবার ফির দুইবার তিনবার ঘুরলে কিন্তু পর্যায়কাল আসবে না। পর্যায়কাল হয় একবার, একটা পর্যায় দিয়ে আসলে বা একটা পাক দিয়ে আসলে ওটা কি বলা হয়? পর্যায়কাল বলা হয়। আর ফ্রিকোয়েন্সি কি? এন হচ্ছে ফ্রিকোয়েন্সি। এন কি কিভাবে লেখা যায়? 1 বাই টি দ্বারা প্রকাশ করা হয়, তাই না? এন কি দ্বারা প্রকাশ করা হয়? 1 বাই টি দ্বারা প্রকাশ করা হয়। এই পর্যায়কাল যদি ঘুরে দেই তাহলে আমার ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে। অর্থাৎ কি আমি এন ইকুয়াল টু কি লিখতে পারি? ওমেগা বাই 2 পাই লিখতে পারি। ওকে, আচ্ছা, এখন যদি এরকম প্রশ্ন আসে যে মিনিটে 60 বার ঘুরে, মিনিটে 60 বার ঘুরে, মিনিটে 60 বার ঘোরা মানে কি আমার ওমেগা ইকুয়াল টু কি জানি 2 পাই n বাই টি। মিনিটে 60 বার ঘুরে, তখন টি এর মান কি দিব? 60 দিব। আর সরি, মিনিটে যেহেতু তার টি এর মান সেকেন্ড, কত সেকেন্ডে 1 মিনিট হয়? 60 সেকেন্ডে। সো 60 সেকেন্ড দিব। আর 60 বার ঘুরতেছে তার মানে কি 60 বার লিখবো। ওকে, তাহলে এই দুটো ভাগ হয়ে গেলে কি রেভলিউশন পার মিনিট আসবে। আর কত ওমেগা বা কত বেগে ঘুরতেছে তখন ওটা বের হয়ে যাবে। ঠিক আছে, তা এখন আমরা কয়েকটা কোশ্চেন সলভ করবো, তার আগে দিয়ে ভিডিও চলতেছে কিনা। হ্যাঁ, সব ঠিকঠাক। ওকে, খুবই তাড়াহুড়া করে আমরা বুঝে ফেলতেছি, তাড়াহুড়া হয়ে যাচ্ছে। একটু বলি যে তাড়াহুড়া হলে আমি এরপর থেকে স্লো করে পড়াবো। ঠিক আছে। ওকে, কোনো 5 গ্রাম ভরের উলম্ব 10 সেন্টিমিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে 10 মিটার সেকেন্ড বেগে ঘোরানো হলে বৃত্তাকার পথে শীর্ষবিন্দুতে সুতার টান কত? ওকে, তা প্রথমে আমরা একটা বৃত্ত নেই। আচ্ছা, এখন এই বৃত্তটার মধ্যে একটা বস্তু লাগায় দেওয়া আছে বা ঝুলায় দেওয়া আছে। আচ্ছা, এই বস্তুটা এখন কথা হচ্ছে সর্ব উপরে যেহেতু বলছে, তো আমি
এই বরাবর একটা কিছু নেই, হ্যাঁ এই বরাবর কিছু একটা নিতে হবে আমাদের। আচ্ছা ওকে, এই বৃত্তটার মধ্যে এই বস্তুটার মধ্যে এখানে একটা ভর ঝুলে দেওয়া আছে যেটা আমরা সুন্দর করে ঘোরাচ্ছি। এটা হচ্ছে এই ভরটা হচ্ছে মনে করো 5 গ্রাম, 5 গ্রাম ওকে। আর 10 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ এই দড়িটা হচ্ছে 10 সেন্টিমিটার, এই আর এর মান হচ্ছে 10 সেন্টিমিটার। আর কি বলছে 10 মিটার সেকেন্ড বেগে ঘুরতেছে। মনে করো এখানে যে বেগটা আছে এই বেগটা হচ্ছে কি 10 মিটার পার সেকেন্ড বেগে ঘুরতেছে। এখন কথা হচ্ছে শীর্ষ বিন্দুতে সুতার টান কত? সুতার টান মানে কি এই বরাবর টি কত, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা এখানে কয়েকটা জিনিস দেখে নেব যে সুতার টান আমার নিচের দিকে, কেন্দ্র বিমুখী বল কোথায়? ঠিক উপরের দিকে না, কেন্দ্র বিমুখী বল কোথায়? ঠিক উপরের দিকে। আবার গ্র্যাভিটি কোন দিকে? এমজি কোন দিকে? নিচের দিকে। টি যেই দিকে গ্র্যাভিটি সেই দিকে, বাট ফোর্স কোন দিকে? বিপরীত দিকে। তাহলে আমি কি লিখতে পারি? টি গ্র্যাভিটি কি ওই দিকে না, প্লাস এমজি ইকুয়াল টু কি হবে? এফ হবে ওকে। তা চাইছে কি সুতার টান, তো টি চাইছে, তো আমি কি লিখতে পারি? টি ইকুয়াল টু কি লিখতে পারি? এফ মাইনাস এমজি লিখতে পারি। এখন কথা হচ্ছে এটা আমি কিভাবে লিখতেছি, এটার জন্য আমরা আবার ভিডিও বানাবো টান বল নিয়ে, তখন আমরা দেখা যাবে যে এই জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে। ফ্রিকশন বল, টান বল, লিফটের ম্যান যা যা আছে সব ইজি হয়ে যাবে। আচ্ছা, তো একটু খেয়াল রাখা হচ্ছে টি আমার যেদিকে এমজি আমার সেদিকে, ওই জন্য দুটো যোগ করছি। আর এফ আমার বিপরীত দিকে, ওই জন্য ওটা ইকুয়াল ওই পাশে রাখছি। ইকুয়াল এই পাশে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, ওই পাশে রাখছি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এফ বের করতে হবে। এফ বের করতে কিভাবে? আমরা কি জানি এম ভি স্কয়ার বাই কি আর মাইনাস কি হবে? এমজি হবে, ঠিক আছে। তা এখন কথা হচ্ছে টি ইকুয়াল টু মানগুলো বসে দাও। এম এর মান কত? 5 গ্রাম, মানে কি 0.05 কেজি, ইনটু আমার ভি কত? ভি কত? 10 মিটার পার সেকেন্ড, তা 10 স্কয়ার। আর কত? আর হচ্ছে 10 সেন্টিমিটার, মানে কি 0.10 সেন্টিমিটার, মাইনাস 0.05 ইনটু জি কত? 9.8। আমি এগুলোকে সেন্টিমিটারগুলোকে সব মিটারে নিয়ে গেছি, এই আর কি, আর কিছুই না ওকে। এটার মানগুলো বের করে দেখি কি আসে। 0.05 ইনটু 10 স্কয়ার ডিভাইডেড বাই 0.10 মাইনাস 0.05 ইনটু 9.8, 49.51 49.51 নিউটন, ঠিক আছে। এই নিউটন বলে নিচের দিকে টান ক্রিয়েট হচ্ছে ওকে। আচ্ছা, আশা করি জিনিসটা বুঝাই গেছে। নেক্সটে যাই। আচ্ছা, 9.25 গ্রাম ভরের একটি পাথর খণ্ডকে 1 মিটার দৈর্ঘ্য একটি সুতার বৃত্তাকার পথে ঘোরাচ্ছে। পাথর খণ্ডটি প্রতি সেকেন্ডে 5 বার ঘুরতেছে। প্রতি সেকেন্ডে কয়বার ঘুরতেছে? 5 বার ঘুরতেছে। আচ্ছা, পাথরটি ঘূর্ণন সংখ্যা একই রেখে সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে সুতার সর্বাধিক 40 নিউটন বল সহ্য করতে পারে। নয়ন সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করে ঘোরা সফলভাবে সম্পূর্ণ করতে পারবে কিনা? আচ্ছা, তাহলে সবার আগে আমার কাজ করতে হবে ওমেগা বের করতে হবে, ঠিক আছে। তা ওমেগা ইকুয়াল টু কি? ওমেগা বের করতে হবে, কারণ এখানে আমার ঘূর্ণন গতি সেম রাখতেই হবে, তাই না। দেন চলো ঘূর্ণন সেম রেখে আমার বল বের করতে হচ্ছে। তা ওমেগা ইকুয়াল টু কি? 2 পাই n বাই কি টি। আচ্ছা, তা 2 পাই, এটা কোনো প্যারা নাই। n কত? প্রতি সেকেন্ডে 5 বার ঘোরাচ্ছে। প্রতি সেকেন্ডে 5 বার ঘোরানো মানে কি? এটা 5। আর সেকেন্ড কত? 1 সেকেন্ড, কত হবে? 5 গুণে 10, কি বলে 10 পাই। এর কি রেডিয়ান মানে আসছে, ঠিক আছে না। আচ্ছা, দেন কি বলতেছে যে এই ওমেগাটা সেম রেখে কি বলছে? দড়ি দ্বিগুণ করতে বলছে। এই ওমেগাটাকে সেম রেখে দড়ি দ্বিগুণ করতে বলছে। তার মানে কি? আমরা এখানে f বের করতে হবে। f ইকুয়াল টু কি জানি আমরা? ওমেগা স্কয়ার r জানি না, ইনটু m। শিখছে তো এটা, তাই না? ওমেগা স্কয়ার r ইনটু m। দেখো কোথায় গেল?
কোথায় গেল, এফ কোথায়, এই দেখো এখানে যে এর মানটা আছে, আমরা এর মানটা যদি ওমেগা স্কয়ার আর লেখা যাবে না, এর মানটা এখানে এ যেটা আছে ওটাকে আমরা ওমেগা স্কয়ার আর লেখা যাবে না, এখানে একটু দিয়ে দিই। এফ ইকুয়াল টু কি লেখা যায়, এম এ লেখা যায়, আবার কি এম এ কোনটা ওমেগা স্কয়ার আর লেখা যায় না, দেন তো এগুলো আসতেছে তাই না, এটা তো লেখা যায়, এটা একটু লিখে রাখি তাহলে ভালো হবে। ওকে, ওমেগা স্কয়ার আর লেখা যায়। আচ্ছা তাহলে এখানে আমার ওমেগা স্কয়ার কত, 10 পাই স্কয়ার ইনটু আর কত, দ্বিগুণ করছে, 1 মিটার ছিল, দ্বিগুণ করা মানে কি 2 মিটার ইনটু এম কত 25 গ্রাম মানে 0.25 গ্রাম, তাহলে ঘুরে ফিরে কত আসে, এখানে পায়ের মান 3.1416 নিবা, ঠিক আছে, 10 ইনটু পাই ক্যালকুলেটরে যে পাইটা আছে স্কয়ার ইনটু 2 ইনটু 0.25, জিরো পয়েন্ট টু ফাইভ কেন, 0.05 বলবো, এটাতে করছি এত বেশি কেন আসে, ইন্টু 2 ইন্টু 0.025, হ্যাঁ তাহলে এখন ঠিক হবে। ওকে, 49.348 নিউটন। তা এই নিউটনটা কি, আমার রিকোয়ারমেন্ট কত, 40 নিউটন সহ্য করতে পারে, রিকোয়ারমেন্ট কত 40 নিউটন ও সহ্য করতে পারে, ও মনে করো 40 নিউটন বল সহ্য করতে পারে, আর আমি পাইছি কত বল 49, যেটা হচ্ছে আমার এফ এর মানটা কি 40 নিউটনের থেকে বড় না, তাহলে কি দড়ি ঘোরাতে পারবে, সম্পূর্ণ ঘোরাতে পারবে না, ঘোরাতে পারবে না, তাহলে কি ঘোরাতে পারবে না। ওকে, আচ্ছা নেক্সট যে নেক্সট এই যে ঘোরাতে পারবে না, হ্যাঁ ঠিকই আছে। ওকে, যশোর 23। আচ্ছা, একটি ইলেকট্রন ও একটি প্রোটন চারপাশে 5.2 ইন্টু 10 ইনভার্স 10 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে 6.9 ইন্টু 77 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড বেগে আবর্তন করছে, ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 10 ইনভার্স 13, আর ইলেকট্রন কক্ষপথে নিরাপদে ঘুরছে কিনা। এখন আমাদের কাজ করতে হবে, আমরা যে বল বের করে শিখছিলাম না, কনস্ট্যান্ট গুলো কোথায়, ওকে তাহলে দেখো আমাদের এখানে কি বলছে, একটা প্রোটন আছে, আচ্ছা প্রোটন কিভাবে থাকে, মাঝে থাকে না, নিউক্লিয়াসে থাকে, এটা মনে করো নিউক্লিয়াস, এর চারপাশে মনে করো ইলেকট্রন ঘুরতেছে, এই চারপাশে কি ইলেকট্রন ঘুরতেছে, আর নিউক্লিয়াসে কি থাকে প্রোটন থাকে, যেটা আমার পজিটিভ চার্জে থাকে, ইলেকট্রন কি থাকে নেগেটিভ চার্জে থাকে। এখন ইলেকট্রন যে চারপাশে প্রোটন চারপাশে ঘুরতেছে, এই কি ক্র্যাশ করে প্রোটনের সাথে, কখনই করে না, কারণ কি এই প্রোটন ওকে নিচের দিকে টান দিছে, আর কেন্দ্র বহির্মুখী বল ওকে বাইরের দিকে টান দিছে, এই দুইজনের টানাটানিতে লব্ধি বরাবর ও চারপাশে ঘুরতেছে। এখন কথা হচ্ছে এই ভিতরের টানটা কত আর বাহিরের টানটা কত, তা বাহিরের কি বলে কেন্দ্র বহির্মুখী বল বের করতে গেলে আমার কাজ কি, এফ বের করতে হবে না, এফ ইকুয়াল টু কি জানি, এফ ইকুয়াল টু এম
ভি স্কোয়ার বাই আর। এখানে কথা হচ্ছে এম কত, ভর কত, ইলেকট্রনের ভর কত, 9.1 ইন্টু 10 ইনভার্স 31 ইন্টু বেগ কত, বেগও কিন্তু দেওয়া আছে, দেখো বেগ কত 6.977 6.977 ইন্টু 10 টু দি পাওয়ার 5 হোল স্কোয়ার। আর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ ছিল 5.2 ইন্টু 10 ইনভার্স 10। ঠিক আছে, তা এখানকার বলটা কত বের হয় আমরা দেখি। এখানে আমার বল কত বের হবে, 9.1 ইন্টু 10 ইনভার্স 31 ইন্টু কত 6.977 ইন্টু 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 5 হোল স্কয়ার ডিভাইড বাই কত 5.2 ইন্টু 10 ইনভার্স 10 কত আসে। ইঞ্জিনিয়ারিং স্যাম্পল কেমন হয়েছে, শেয়ার কি অফ, ওকে আরেকবার ঠিক আছে। কত সে 9.1 ইন্টু 10 ইনভার্স 31 ওকে ইন্টু ব্র্যাকেট দিয়ে 6.977 ইন্টু 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 5 এরপরে স্কোয়ার নিচে কত 5.2 ইন্টু 10 ইনভার্স 10 কত আসে এখানে 8.518 ইন্টু 10 ইনভার্স 10 আসতেছে। ঠিক আছে, এটা কিন্তু আমার নিউটনে আসছে, ওকে এটা কি আসছে আমার নিউটনে আসছে। এখন কথা হচ্ছে এইটা তো আমার বহির্মুখী বলটা পেলাম, এটা কি পেয়েছি বহির্মুখী বল। এখন কেন্দ্রমুখী বলটা বের করে দেখি, কেন্দ্রমুখী বল যদি বের করতে পারি তাহলে বুঝতে পারবো আসলে সাম্য অবস্থায় ঘুরবে নাকি পড়ে যাবে। তা কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে তা কেন্দ্রমুখী বল কি একটা ইলেকট্রন একটা প্রোটন দুজন দুজনকে জানতেছি, এফ ইকুয়াল কি জানি কুলম্বের সূত্র কি জানি 1/4 পাই। আচ্ছা এটা অন্য কালে লিখি, কি লেখা যায় এফ কি এফ ইকুয়াল টু কি 1/4 পাই ইপসিলন নট q1 q2 ডিভাইড বাই কি r স্কয়ার, এটা জানি। এখন হচ্ছে 1/4 পাই ইপসিলন নট, এটা মান কত 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, এটা আমরা কিন্তু কনস্ট্যান্ট মান, তো এটা আমরা জানি। আর q1 q2 দেখো এইটার চার্জটা প্রোটন একটা প্রোটন চার্জ তো সেমই হয় তাই না, তা চার্জ কত 1.6 ইনটু 10 ইনভার্স 19। তা যেহেতু দুইটা আছে তাই আমি স্কয়ার দিচ্ছি কারণ দুইটা গুণ হয়ে যাচ্ছে। আর r এর মান কত 5.2 ইনটু 10 ইনভার্স 10 এর উপর হোল স্কয়ার। তা ঘুরে ফিরে কত আসছে দেখি, মান কত আসে 1.6 into 10 inverse 19 এরপর হোল স্কয়ার ডিভাইড বাই 5.2 into 10 inverse 5.2 into 10 inverse 10 into 9 into 10 ওকে একই মান আসছে 8.52 into 10 ইনভার্স 10 ওকে সেম মানে আসছে। এখন 2 আর 1 এর মধ্যে পার্থক্য হওয়ার কারণ হচ্ছে মনে করি এখানে একটা মান হয়তো নিয়ে নিই আমরা 1.6 এর পর আরো সামথিং অনেক কিছু আছে, এগুলো নিলে ঠিক একুরেট পানি আসতো হয়তো। আচ্ছা দেখো আমার এখানকার এফ আর এখানকার এফ, ভিতরে যে এফ আছে আর বাইরের এফ দুটো ইকুয়াল আসছে না, এটা কি সামঞ্জস্য ঘুরবে। ওকে তা আজকে আপাতত আমরা এই পর্যন্তই রাখি, যেহেতু এটা আমরা একটা ট্রায়াল ভিডিও করলাম। তা আমাদের ভিডিওতে কি কি সমস্যা আছে সেটা জানাবা কমেন্টে, তাহলে হবে কি আমরা ইমপ্রুভ করতে পারবো। আর একটা বড় ব্যাপার হচ্ছে আজকে মনে আমার বেশি স্পিড হয়ে গেছে, একটু তাড়াহুড়া করে ফেলছি, তো এরপর থেকে আমরা স্লো আগাবো। ওকে সো কমেন্ট করো। আর দেখো কমেন্ট বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিংক আছে, ওই লিংকে যে আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবে। আমাদের গ্রুপের নাম হচ্ছে এইমার্স একাডেমি, ওখানে আমাদের অ্যাড হয়ে গেলে অনেক ফ্রি কন্টেন্ট পাবা। ওকে আল্লাহ হাফেজ।